আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এই প্রশ্নটা নিয়েছি। দেখেন, এটা হচ্ছে আমরা আজকে বোঝার চেষ্টা করব এবং এইটার প্রমাণটা দেখব। প্রশ্ন আমি পড়ি, শোনেন। সুষমভাবে চার্জিত একটি অর্ধবৃত্তাকার চাপের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য নির্ণয়। এরকম আরও অনেক মানে এই টাইপের আরও অনেক প্রশ্ন হচ্ছে আপনাদের কোর্সে আছে। এগুলা যে কোনো কোর্সে এই টাইপের প্রশ্ন থাকে। এদেরকে আমরা বলি হচ্ছে এক্সটেন্ডেড বডি প্রবলেম। মানে হচ্ছে একটা পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, বাট একটা বডির জন্য, পুরো একটা বডির জন্য কি হবে। এখন বডিটা কীরকম হইতে পারে, যে একটা লিনিয়ার লাইন হইতে পারে, চার্জিত রেখা হইতে পারে, একটা লিনিয়ার বৃত্ত হইতে পারে, একটা ডিস্ক হইতে পারে, একটা গোলক হইতে পারে। এরকম এক্সটেন্ডেড বডি বলা হয়। এই সকল বডির জন্য ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য নির্ণয়ের রাশিমালা আমাদেরকে বের করতে বলে। এখন আমি ইলেকট্রিক ফিল্ড তো আমরা হচ্ছে খুব ছোটোবেলা থেকে জানি এবং এই চ্যাপ্টারের শুরুতেও আছে, তো আমি ধরে নিচ্ছি যে ওইটা আপনারা জানেন। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা যেটা আসছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। এটা 1/4πε0 কি হয়, Q/r²। কখন হয় এই ফর্মুলাটা, কখন ব্যবহার করা যায়? ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা তো এইটা, তাই না? এটা তো আমরা জানি, কিন্তু এই ফর্মুলা কখন ব্যবহার করা যায়? এই ফর্মুলা তখনই ব্যবহার করা যায় যখন চার্জ কোনো একটা বিন্দুতে আবদ্ধ থাকে। এদেরকে বলা হয় পয়েন্ট চার্জ। চার্জটা যদি একটা খুবই ক্ষুদ্র জায়গার মধ্যে থাকে তখন ওই চার্জের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি। এখন খেয়াল করেন তো, আমার কাছে যদি এরকম একটা বস্তু থাকে, এরকম একটা বস্তু আছে যেটার উপরে চার্জ আছে। এখন আমি বললাম যে এটার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এখান থেকে হচ্ছে এই যে এতটুকু ডিস্টেন্স হইলো আর দূরত্বে তুমি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা আমাকে বলে দাও। তখন কি আমি এখানে এই সূত্র ব্যবহার করতে পারবো যে আচ্ছা 1/4πε0 চার্জের মান দেওয়া আছে, দূরত্ব আর দেওয়া আছে, মান বসে দিলে কি ইলেকট্রিক ফিল্ড বের হবে? না। এটা কি বিন্দু মানে পয়েন্ট চার্জ হয়েছে? এটা একটা বিন্দুতে কি চার্জ আছে? নাই, একটা বিন্দুতে চার্জ নাই। সুতরাং এই প্রবলেমের জন্য এই ইকুয়েশন ব্যবহার করা যাবে না। আবার ধরেন আমি বললাম যে আমার কাছে এই যে এরকম একটা রিং আছে, এই রিংয়ের উপরে আমি প্লাস চার্জ দিয়ে রাখছি। এখন হচ্ছে এখানে কোনো একটা পয়েন্টে তুমি আমাকে ইলেকট্রিক ফিল্ড বলো, তখন কি আমরা বলতে পারবো যে এই ক্ষেত্রে কত হবে? এটা কি পয়েন্ট চার্জ? এটা তো পয়েন্ট চার্জ না, সেই ক্ষেত্রে এইরকম ফর্মুলা ব্যবহার করা যাবে না। সেম প্রবলেম হচ্ছে গোলকের ক্ষেত্রে যদি আমি বলি তাহলেও সেম। ওকে, তাহলে কি করতে হবে, প্রসেসটা কি খেয়াল করেন। আমাদের কাছে যে প্রবলেম দেওয়া থাকবে এইটার মধ্যে একটা পয়েন্ট চার্জ আগে বানাইতে হবে। যেমন আমি এই প্রশ্নের আইডিওলজিটা আগে ব্যাখ্যা করি যে আমরা আসলে কোন প্রসেসে এখানে আগাবো। এটাতে আমি দুইটা প্রসেস দেখাবো। একটা হচ্ছে বইয়ে যে নিয়মে করা আছে সেখান থেকে যে আনসার আসে সেটাও সঠিক আনসারটা আমি দেখাবো। আর আরেকটা নিয়ম আমি দেখাবো যেটা থেকে অঙ্ক করলে হচ্ছে ভুল আনসার আসে। কেন ভুল আনসার আসে এটা হচ্ছে আপনি কমন সেন্স অ্যাপ্লাই করে বের করবেন এবং আমাকে জানাবেন যে কেন এটা ভুল হয়। খেয়াল করেন, আমার কাছে যদি কেউ হচ্ছে আমাকে বলে দেয় যে অমুক জায়গায় সামান্য পরিমাণ চার্জ আছে এবং খুবই ক্ষুদ্র জায়গার মধ্যে চার্জটা আছে, তখন আমি এই সূত্র ব্যবহার করতে পারবো। কিন্তু বিশাল জায়গার মধ্যে চার্জ ছড়ায় ছিটে আছে, তখন আমি এই ফর্মুলা ব্যবহার করতে পারবো না। এটা একটু মনে রাখেন। এখন চিন্তা করেন তো, আমার কাছে মনে করেন যে আমরা এই প্রশ্নটা নিয়ে দেন, সুষমভাবে চার্জিত একটি অর্ধবৃত্তাকার চাপ। খেয়াল করেন, আমি একটু চিত্র আঁকাই। ধরি সুষমভাবে চার্জিত বলতে কি বোঝায়? রিংয়ের প্রত্যেকটা জায়গায় চার্জের পরিমাণ সমান, এমন না যে এক জায়গায় বেশি আরেক জায়গায় চার্জের পরিমাণ কম। বিষয়টা এরকম না। সুষমভাবে চার্জিত মানে প্রত্যেকটা জায়গায় চার্জের পরিমাণ কি? সমান। একটি অর্ধবৃত্তাকার চাপ, বৃত্ত তো মানে পুরোটা, তো অর্ধবৃত্ত মানে কি? অর্ধেক কাটতে হবে, তাই না? তাহলে চিন্তা করেন তো, এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, এটা হচ্ছে কি? একটা পূর্ণ বৃত্ত, তাই না? তো এখান থেকে বলছে আমাকে অর্ধবৃত্তাকার চাপ নিতে হবে। তাহলে বৃত্তের অর্ধেক মুছে দিব, এই যে বৃত্তের অর্ধেক মুছে দিলাম, তাহলে যা পাওয়া যায় তাই কি? চাপ। তাহলে এই যে এতটুকু হচ্ছে আমার একটা অর্ধবৃত্ত এবং এটাকে বলতেছি আমরা অর্ধবৃত্তাকার চাপ। এই যে কার বংশ সেটাই হচ্ছে চাপ। তাহলে অর্ধবৃত্তাকার চাপ, এটার আমি চাইলে একটা নাম দিতে পারি ABC। ঠিক আছে, অর্ধবৃত্তাকার চাপের একটা নাম দিলাম ABC। যার ব্যাসার্ধ বইয়ে এ বা আর যে কোনো একটা থাকতে পারে, আপনি যে কোনো একটা নিতে পারেন। আমরা ধরে নিচ্ছি যে এখানে তো তার কেন্দ্র ছিল, তাই না? তো এইখান থেকে এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এ। ব্যাসার্ধটা কত? এ। ব্যাসার্ধ হচ্ছে এ, মানে এতটুকুও এ, এতটুকুও এ, যেদিকেই যাবো না কেন দৈর্ঘ্য কত পাবো? এ পাবো, ব্যাসার্ধ এ পাবো। এবং প্রতি একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা। প্রতি একক দৈর্ঘ্যে চার্জ কত? ল্যামডা। অর্থাৎ এখানে ক্ষুদ্র 1 মিটার দৈর্ঘ্য যদি আমি নিই, 1 মিটার তো বেশি বড় হয়ে যায়, চিন্তা করেন, বা
একক, যে কোনো এক একক, 1 সেন্টিমিটার চিন্তা করতে পারেন, 1 মিটার চিন্তা করতে পারেন, যে কোনো কিছু, সামান্য 1 মিটার বা 1 একক জায়গার মধ্যে চার্জ থাকবে ল্যামডা কুলম্ব। এখানে আসি, 1 একক জায়গার মধ্যে চার্জ থাকবে ল্যামডা কুলম্ব, এখানে 1 একক জায়গার মধ্যে চার্জ থাকবে ল্যামডা কুলম্ব। বোঝা গেল? প্রত্যেকটা ইউনিট এরিয়ার মধ্যে, 1 একক এরিয়ার মধ্যে চার্জ থাকবে কত করে? ল্যামডা করে। ওকে, তারপর আসেন চাপের উপর থিটা কোণে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল বিবেচনা করি। এখন এটা কেন বিবেচনা করতে হবে খেয়াল করেন। এই পুরাটার উপরে কি চার্জ আছে না? এই পুরা লাইনের উপরে, এই পুরা লাইনের উপরে কি চার্জ আছে? যদি আমি পুরোটার উপরে চার্জ দিই, চার্জ আঁকার সময় একটু খেয়াল করে আঁকবেন যাতে এক জায়গায় বেশি ঘন, এক জায়গায় বেশি হালকা এমন না হয়, ঠিক আছে? কারণ সুষমভাবে বলছে, সব জায়গায় সুষম হইতে হবে, চেষ্টা করবেন আর কি সব জায়গায় সুষম দেওয়া। এখন আপনি যদি এখানে বেশি চার্জ দিয়ে দেন, মাঝখানে দিলেনই না, এখানে গিয়ে আবার বেশি দিলেন, তাহলে কিন্তু সুষমভাবে জিনিসটা বোঝায় না। এখন আসেন যে আমাকে এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমার অর্ধবৃত্ত। অনেকে নোটের মধ্যে আমি খেয়াল করলাম যে এইরকম একটা চিত্র আঁকায়, এরকম। এটা কিন্তু আমাদের এই প্রবলেমটা কিন্তু এটা না। এটা কি? এটা হচ্ছে অর্ধগোলক। মানে কি, একটা ফুটবলের মতো অংশ ছিল, সেই ফুটবলটাকে অর্ধেক কেটে ফেলছে, তাহলে কি একটা 3D শেপ পাওয়া যাবে, এরকম তাঁবুর মতো, টেন্টের মতো। আমাদের এটা কিন্তু এরকম না, আমাদেরটা জাস্ট বৃত্ত, চুরির মতো, চুরি থেকে জাস্ট অর্ধেক কাটা হয়েছে এরকম, বুঝছেন? এরকম না কিন্তু আমাদের অবজেক্ট। আচ্ছা, এখন খেয়াল করেন, আমরা তো পুরো অবজেক্টের জন্য ইলেকট্রিক ফিল্ড জানতে চাই। কোন পয়েন্টে? এই যে কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড জানতে চাই। এটা হচ্ছে আমাদের সেই পি পয়েন্ট। ধরেন পি পয়েন্টে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা জানতে চাই, পি বিন্দুতে। আচ্ছা, তাহলে দেখেন, যদি পি বিন্দুতে আমি ইলেকট্রিক ফিল্ড জানতে চাই, এই পুরাটার মধ্যে যত চার্জ আছে, ধরে নিলাম পুরাটার মধ্যে কিউ চার্জ আছে, আমি কি এখানে এই ফর্মুলা লিখতে পারবো যে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই দূরত্ব হচ্ছে সব জায়গা থেকে এ, তাহলে দূরত্ব, এটা এই ফর্মুলা কি লেখা যাবে? যাবে না। কারণ কি? এটা বিন্দু চার্জ না, বা ক্ষুদ্র জায়গার মধ্যে এই চার্জটা ডিস্ট্রিবিউটেড না। যদি এমন হইতো যে পুরো চার্জটা সামান্য একটা জায়গার মধ্যে আবদ্ধ, তখন আমি এই সূত্র ব্যবহার করতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করা যাবে না। কিন্তু আমাদের কাছে ইলেকট্রিক ফিল্ডের অন্য কোনো ফর্মুলাও নাই। তাহলে এখন উপায় কি? এখন একটা উপায় আছে। উপায় হচ্ছে, এই জায়গার মধ্যে ক্ষুদ্র একটা অংশ তুমি বিবেচনা করে নাও। এই যে ক্ষুদ্র একটা অংশ আমি বিবেচনা করে নিলাম, যেটার দৈর্ঘ্য হচ্ছে ডিএল, ইনফাইনাইটেসিমাল, মানে এইটাকে হচ্ছে কি ইনফিনিটি সংখ্যক ছোট 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 টুকরায় ভাগ করা হয়েছে, সেখান থেকে ক্ষুদ্র একটা সংখ্যা টুকরা নেওয়া হয়েছে, এই যে এতটুকু ক্ষুদ্র টুকরা, সেটার দৈর্ঘ্য কত? ডিএল। এখন সব কিছু ভুলে যান। এখন যদি আমি আপনাকে বলি যে এই যে এ ডিস্টেন্সে এইখানের মধ্যে আমার কিছু সামান্য পরিমাণ কিছু চার্জ আছে, কতটুকু চার্জ আছে? ডিকিউ পরিমাণ চার্জ আছে। এখন তুমি আমাকে বলো তো পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে? তখন আপনি এখন আনসার বলতে পারবেন। এখন আপনি বলতে পারবেন যেহেতু এটা ক্ষুদ্র জায়গার মধ্যে চার্জ আছে, সুতরাং আমি ফর্মুলা লিখতে পারবো E = 1/4πε0। চার্জের পরিমাণ হচ্ছে ডিকিউ আর ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে dq/a²। এই ক্ষেত্রে এই ফর্মুলাটা সঠিক। বোঝা গেল? পুরা রিংয়ের ক্ষেত্রে আপনি লিখতে পারবেন না, কারণ পুরা রিংয়ের জন্য আপনি ফর্মুলা জানেন না। সামান্য ক্ষুদ্র অংশ, যেখানে চার্জটা ক্ষুদ্র জায়গার মধ্যে আবদ্ধ ডিএল দৈর্ঘ্যের মধ্যে, সেই ক্ষুদ্র জায়গার মধ্যে যে ক্ষুদ্র চার্জ আছে, সেই চার্জের জন্য আপনি পি বিন্দুতে কি করতে পারবেন? ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবেন। ফর্মুলা কি? এই যে ফর্মুলা। তাহলে এখন আমার তো পুরা রিংয়ের জন্য ছিল, আমি তো ক্ষুদ্র ডিএল এর জন্য চাই নাই। ক্ষুদ্র ডিএল এর জন্য আপনি যে ইলেকট্রিক ফিল্ড পাইছেন সেটা হবে কি? ডিই। তাহলে পুরা রিং জুড়ে ডিএল 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 এরকম যদি পুরা রিং জুড়ে আপনি ইন্টিগ্রেশন করে দেন, তাহলে পুরা রিংয়ের উপরে যদি ইন্টিগ্রেশন করে দেন, তাহলে পুরা রিংয়ের জন্য আপনি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের থিওরি। তাহলে প্রথমে আমরা ক্ষুদ্র একটা অংশ বিবেচনা করব, সেই অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব, তারপরে কি পুরা রিংয়ের উপরে কি করে দিব? ইন্টিগ্রেশন করে দিব, আমাদের কাজ শেষ। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের মেকানিজম। ওকে, এখন আসেন, তাহলে কেন ক্ষুদ্র ডিএল বিবেচনা করছি বোঝা গেছে। থিটা ডিগ্রি কোণে এইটাকে একটা লাইন দিয়ে জয়েন করে দিই, এইটা হচ্ছে থিটা। তাহলে থিটা কোণে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল বিবেচনা করছি। এই ডিএল আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি নিতে পারি, এখানে এখানে এখানে, আমার ইচ্ছা যে কোনো জায়গায় থিটা মানে ডিএলটা নিতে পারি। আচ্ছা, তাহলে চাপের উপর থিটা কোণে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল বিবেচনা করলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল বিবেচনা করলাম। এখন দেখেন তো, ডিএল অংশের যে চার্জ, সেটাকে আমরা বললাম ডিকিউ হলে, ক্ষুদ্র অংশের মধ্যে চার্জ কতটুকু? ক্ষুদ্র চার্জ। ডিএল অংশের চার্জ ডিকিউ হলে
ডি কিউ ইকুয়াল টু কী লেখা যাবে বলেন তো? ডিএল অংশের চার্জ যদি ডি কিউ হয়, ডিএল অংশের চার্জ, আচ্ছা এটাকে আমি এটা লেখার দরকার নাই, সরাসরি লিখি। ডিএল অংশের জন্য, ডিএল যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে ক্ষুদ্র তড়িৎ প্রাবল্য ডিই ইকুয়াল টু কী হবে বলুন তো? যেহেতু এটা ক্ষুদ্র অংশ, তাহলে আমি ওই যে ফর্মুলা যেটা সেটা আমি ইউজ করতে পারবো। ফর্মুলা কি? 1/4πε0 চার্জ বাই দূরত্বের স্কোয়ার। ডিএল অংশের মধ্যে চার্জ কতটুকু আছে এটাকে আমি বলতে পারবো। আমরা আগে বলে আসছি না, একক দৈর্ঘ্যে চার্জ কত? ল্যামডা। 1 মিটার জায়গার মধ্যে চার্জ কতটুকু থাকে? ল্যামডা পরিমাণ। তাহলে ডিএল মিটার জায়গায় চার্জ কতটুকু থাকবে? ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম। 1 মিটারে চার্জ আছে ল্যামডা, অতএব ডিএল মিটারে চার্জ আছে ল্যামডা ইন্টু ডিএল, এতটুকুই তো চার্জ আছে। তাহলে উপরে লিখতে হয় চার্জ, তাহলে এই যে লিখলাম দেখেন, চার্জ ডিভাইডেড বাই, নিচে কি লিখতে হয়? চার্জ বাই দূরত্বের স্কোয়ার। দূরত্ব কত? এ, এই যে দূরত্বের স্কোয়ার। এতটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি থাকার কথা না, এবং আমি কোনো অফেন্সিভ কিছু লিখিও নাই, সব ঠিকঠাক মতো আসি আমরা, তাই না? হিসাবের মধ্যেই আসি। এখন প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড সবসময় নির্গত হয়, মানে বের হয় আর কি। তাহলে এইখান থেকে ইলেকট্রিক ফিল্ডটা, যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে সেখানে মনে মনে +1 কুলম্ব চার্জ রাখেন। পি বিন্দুতে মনে মনে +1 রাখেন। তাহলে এখানে +1 আছে, এখানে কি চার্জ আছে? প্লাস চার্জ। তাহলে এই প্লাসকে কি করবে? ধাক্কা দিবে। কোন দিকে? সংযোজক সরল রেখা বরাবর। তার মানে পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে যে এইটা, বাইরের দিকে ধাক্কা খাবে না? ধাক্কাটা কোন দিকে? বাইরের দিকে ধাক্কা খাবে। এবং কতটুকু ইলেকট্রিক ফিল্ড? ক্ষুদ্র অংশের জন্য ইলেকট্রিক ফিল্ড কতটুকু? ক্ষুদ্র, ডিই। ইলেকট্রিক ফিল্ড কতটুকু? ডিই। এটার উপর একটা ভেক্টর দিলাম। আচ্ছা, ভালো কথা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কি হবে? থিটা হবে। এটা আমি বের করে রাখলাম আর কি, এমনি আমি এটা বের করে রাখলাম, আমার পরবর্তীতে কাজে লাগবে এই জন্য। আচ্ছা, ডিই, ভালো কথা। ডিই ইকুয়াল টু এই যে এতটুকু লিখতে পারলাম, এখানের মধ্যে কোনো সমস্যা নাই। এখন একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে এই যে ডিএল যে দৈর্ঘ্য, এটা কি বৃত্তের উপরে এই যে এরকম একটা দৈর্ঘ্য না? বৃত্তের উপরে এই যে এরকম একটা দৈর্ঘ্য। এখান থেকে যদি আমি একটা লাইন টানি আর এখান থেকে যদি একটা লাইন টানি, মাঝে যে অ্যাঙ্গেল, এতটুকু দৈর্ঘ্যকে বললাম ডিএল, তাহলে মাঝে যে অ্যাঙ্গেল সেটা কি হবে? ডি থিটা হবে না? ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল তৈরি হবে। দেখেন তো, এই ডিএল দৈর্ঘ্যটা বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ এখানে, এই যে এখান থেকে যদি দুইটা লাইন টানি, সে বৃত্তের কেন্দ্রে সামান্য একটা কোণ তৈরি করবে, সেটাকে আমরা বলতেছি কত? ডি থিটা। তাহলে চিন্তা করেন তো, আমরা ছোটোবেলা পরে আসছি না, বৃত্তের চাপ এস ইকুয়াল টু আর ইন্টু কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। এস ইকুয়াল টু কী হয়? আর থিটা। এস ইকুয়াল টু আর থিটা। এখন মনে রাখবেন, আচ্ছা এটা বলিয়েন তো, এটা কি আমি সব জায়গায় এস ইকুয়াল টু আর থিটা ব্যবহার করতে পারবো, নাকি এটার সাথে কোনো কিছু অ্যাড করতে হয়? আপনারা জানা আছে কিনা? যাই হোক, এখন আমরা জানি এটা ফর্মুলা। এস ইকুয়াল টু কী হয়? আর থিটা। এস হচ্ছে চাপ, আর হচ্ছে কি? ব্যাসার্ধ। এই যে এখান থেকে এতটুকু যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এবং উৎপন্ন কোণ কত? ডি থিটা। তাহলে দেখেন তো, এস ইকুয়াল টু আর থিটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে চাপ, আমাদের প্রশ্নে চাপ কত? ডিএল না? তাহলে ডিএল ইকুয়াল টু আর, কেন্দ্রে উৎপন্ন করছে কতটুকু? ডি থিটা না? তাহলে ডিএল ইকুয়াল টু আর ডি থিটা লেখা যায়। তাহলে এই যে দেখেন, ডিএল ইকুয়াল টু কি লিখতে পারবো? ল্যামডা আর ডি থিটা ডিভাইডেড বাই স্কোয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। লেখা যায় তো এটাতে না? এটা তো লেখা যায়, এটাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন আপনি পরিচয় এখানে দিতে হবে যে আর ডি থিটা পাইছেন কোথায়। এই আর ডি থিটাটা পাইছি কোথা থেকে আমরা, এটা একটু লিখে দিই। ডিএল ইকুয়াল টু আর ডি থিটা, যেখানে ডি থিটা হলো ডিএল চাপ কর্তৃক বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। এখানে লিখে দিলাম, ঠিক আছে? যে ডিএল ইকুয়াল টু কি হইল? আর ডি থিটা, যেখানে ডি থিটা হলো ডিএল চাপ কর্তৃক বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। ওকে, এতটুকু গেল।
এখন খেয়াল করেন আমাদের এখন পুরো প্রবলেমটা কিসে শিফট হয়ে গেছে, থিটার প্রবলেমে শিফট হয়ে গেছে। থিটার প্রবলেমে দেখেন ডি থিটা, থিটা আমরা বলছিলাম ক্ষুদ্র ইলেকট্রিক ফিল্ড যদি আমি বের করতে পারি, এখন কি করব, আমি উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দিব, তাহলে টোটাল রিংয়ের জন্য আমরা কি পেয়ে যাব, ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। এখন একটা মজার বিষয় খেয়াল করেন, মজার বিষয়টা হইল এই যে ডিই আছে না, এই যে ক্ষুদ্র যে ডিই ইলেকট্রিক ফিল্ড যেটা পাইলাম আমি, এই ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট কয়টা পাওয়া যাবে? এই চিত্রটা আপনার লেখা লাগবে না পরীক্ষায়, এটা লেখা লাগবে না, এগুলো লেখা লাগবে না, শুধু এতটুকু লিখবেন। হ্যাঁ, এটা যদি ডিই হয়, দেখেন তো এটা যদি থিটা হয়, যে কোনো ভেক্টরকে তার দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায়, মনে আছে না এগুলো যে ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। এটা যদি থিটা হয়, এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে যেদিকে থিটা সেদিকে রূপাংশ কি হয়, এফ কস থিটা, আর যেদিকে থিটা নাই সেদিকে কি হয়, এফ সাইন থিটা, তাই না? তাহলে এটা যদি ডিই হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত ডিই এর একটা কম্পোনেন্ট পাওয়া যাবে না? দেখা যাচ্ছে কি না? এটা যদি থিটা হয় এতটুকু পর্যন্ত ডিই এর একটা কম্পোনেন্ট পাওয়া যাবে, যেদিকে থিটা সেদিকের কম্পোনেন্টের নাম কি হয়, ডিই কস থিটা না? আর আরেকটা কম্পোনেন্ট এইদিকে পাওয়া যাবে, থিটা যেদিকে সেদিকেরটা কস, যেদিকে থিটা নাই সেদিকেরটা কি হয়, সাইন থিটা হয়। তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, ডিই সাইন থিটা। ঠিক আছে, বোঝা গেল কিনা? আচ্ছা, খুবই ভালো কথা। এখন কম্পোনেন্টে যখন আমরা দুইটা টুকরাকে ভাগ করে ফেলি, মনে করেন যে আমার কাছে একটা মার্কার ছিল, আমি এটাকে দুই টুকরা করে ফেললাম, তখন কি আর মেইন মার্কারটা আমার কাছে আছে? নাই। তাহলে যে কোনো ভেক্টরকে যখন কম্পোনেন্টে টুকরা করে ফেলবো তখন আর মেইন ভেক্টর থাকে না। তাহলে ডিই ভেক্টরকে যখন আমি দুই টুকরা করে ফেলছি তখন আমার কাছে আর মেইন ডিই ভেক্টরটা কি নাই, এটা নাই, এটা নাই হয়ে গেছে, আমার কাছে আছে শুধু ডি কস থিটা। চিত্র আঁকাইতে হবে, আপনি যখন পরীক্ষায় চিত্র আঁকাইবেন তখন এটা সলিড লাইনে দিবেন, এখন আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে এটা হচ্ছে ডি কস থিটা আমাদের কাছে আছে, ডি সাইন থিটা আমাদের কাছে আছে, এইটা বর্তমানে আমাদের মধ্যে নাই, আমাদের এটা নিয়ে কোনো চিন্তা নাই। এখন একটা মজার জিনিস খেয়াল করেন, যেহেতু এটা একটা সিমেট্রিক অবজেক্ট, কীরকম অবজেক্ট, এটা সিমেট্রিক অবজেক্ট, মানে হচ্ছে এদিক বরাবর যদি আপনি একটা লাইন টানেন, এই পাশে যতটুকু দৈর্ঘ্য পাওয়া যাবে এই পাশে সমপরিমাণ দৈর্ঘ্য আছে, তাই না? আমি যদি ডিএলটা এখানে না নিয়া, এই দিকের সাথে থিটা কোণে না নিয়া, যদি এই দিকে একটা দৈর্ঘ্য নিতাম ডিএল, এবং এই দিকের কোণটা যদি থিটা হইতো, তাহলে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড আসতো, সেম ডিই আসতো। বুঝছেন নাকি বুঝেন নাই? যদি আমি ডিএলটা এইখানে বিবেচনা করতাম, যদি আমি ডিএলটাকে এইখানে বিবেচনা করতাম, তাহলে এদিক বরাবর ভেক্টর আসতো ডিই ভেক্টর, তাই না? আবার এই কোণটা তো থিটা, এটাকে নিচে লিখি, অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে ডিই কস থিটা, এই অ্যাঙ্গেলটা তাহলে কি হইতো, থিটা হইতো না? অ্যাঙ্গেলটা যদি থিটা নিতাম তাহলে তখন এটাও কি হইতো, এই যে এটা থিটা হইলে এটাও কি হবে, থিটা হবে, এটাও থিটা হবে। তখন এইদিকে একটা কম্পোনেন্ট পাওয়া যাইতো, সেই কম্পোনেন্টের নাম কি হইতো, ডিই কস থিটা, আর এইদিকে আরেকটা কম্পোনেন্ট পাওয়া যেত, সেটার নাম কি হইতো, ডিই সাইন থিটা। তাহলে দেখেন তো ডানের ডিই কস থিটা বামের ডিই কস থিটা একটা আরেকটাকে ক্যান্সেল করে না? একটা আরেকটাকে কী করে দেয়, ক্যান্সেল করে দেয়। এখন যদি আমি ডিএল এই লাইনটা না নিয়ে এই লাইন নিতাম আর এদিকে এই লাইন নিতাম, তাহলেও ডি কস থিটা একটা আরেকটাকে ক্যান্সেল করতো। এই লাইন এদিক থেকে একটা নিতাম, এদিক থেকে যদি একটা নিতাম তাহলেও ডি ক্যান্সেল করতো, কস থিটা একজন একজনকে ক্যান্সেল করতো। প্রত্যেকটা জায়গায় ডান দিকের ডি কস থিটা বাম দিকের ডি কস থিটা একজন একজনকে ক্যান্সেল করবে, আর নিচের দিকের কম্পোনেন্টের মান কি হইতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে আমার কি এটা হিসাবের মধ্যে নেওয়ার দরকার আছে? এটা নেওয়ার দরকার নাই, এটা অলরেডি ক্যান্সেল হয়ে যায়, শুধু এই বরাবর ইন্টিগ্রেশনটা করলেই হয়, ডিই সাইন থিটার উপরে কি করলেই হয়, ইন্টিগ্রেশনটা করলেই হয়। এটাকেই আমি এখন ফর্মাল ভাষায় আমার এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই যে ক্যান্সেল হচ্ছে এই কথাটাকে আমি এখন এখানে ফর্মালি লিখে দিচ্ছি, আমি আগে বুঝিয়ে দিলাম, এখন আমি লিখি। ওকে, আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোই এখানে লিখে রাখছি, ঠিক আছে? এগুলো হচ্ছে বইয়ের ভাষায় লিখে রাখছি, আপনাদেরকে আমি অলরেডি বুঝাই ফেলছি যে এই পাশের ডিএল এর কারণে এই দিকে ডিই পাওয়া গেছিল, ডিইর দুইটা উপাংশ, বাম দিকে ডি কস থিটা, নিচের দিকে ডি সাইন থিটা। সেমভাবে এইদিকে আরেকটা ডিএল নেওয়া যায়, কারণ ডিএল আছে অলরেডি, তো এই ডিএল এর কারণে এইদিকে একটা ডিই থাকবে, সেই ডিই এর একটা কম্পোনেন্ট থাকবে সামনের দিকে ডি কস থিটা, আর একটা কম্পোনেন্ট থাকবে নিচের দিকে ডি সাইন থিটা। এভাবে বাম দিকের ডি কস থিটা ডান দিকের ডি কস থিটাকে ক্যান্সেল করে দিবে, ফলে নিচের দিকে থাকবে শুধুমাত্র কি, ডিই সাইন থিটা। তার মানে এই কম্পোনেন্টটা আমার হিসাব করার দরকার নাই, শুধুমাত্র ডিই সাইন থিটা সবগুলা, এই পয়েন্টের জন্য একটা ডি সাইন থিটা, তার পাশের পয়েন্টের জন্য আরেকটা ডি সাইন থিটা, তার পাশের জন্য আরেকটা ডি সাইন থিটা, এরকম সকল সাইন থিটাকে যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব,
পি বিন্দুতে টোটাল লব্ধি পেয়ে যাব, এবং লব্ধিটা অবশ্যই কোন দিকে হবে, নিচের দিকে হবে, কারণ এই দিকেরগুলো অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। এই কথাগুলো এখানে বলা আছে সুন্দর করে, ঠিক আছে। ডিএল ইকুয়াল টু আর ডি থিটা, যেখানে ডি থিটা যেটা আগে বলছি, ডিই ভেক্টরকে আনুভূমিক উপাংশ ডি কস থিটা, উলম্ব উপাংশ ডি সাইন থিটাতে বিভক্ত করা যায়, এবং চাপটি প্রতিসম হওয়ার দরুন, প্রতিসম মানে দুই পাশে সমান হওয়ার দরুন ডানে ও বামে অবস্থিত অনুরূপ দুটি আনুভূমিক উপাংশ ডিই কস থিটা, এই যে ডানের এবং বামের ডি কস থিটা একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়, মানে ক্যান্সেল করে দেয়। ফলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে ডিই সাইন থিটা উপাংশের যোগফল। ডিই সাইন থিটা যতগুলো উপাংশ আছে সবগুলোকে যোগ করে দিলে আমরা পি বিন্দুতে লব্ধি প্রাবল্য পেয়ে যাব। সুতরাং পি বিন্দুতে লব্ধি প্রাবল্য। এখন ডিসকন্টিনিউয়াস জিনিসের ক্ষেত্রে আমরা যোগ করি নর্মালি সামেশন ব্যবহার করে, আর কন্টিনিউয়াস জিনিসে যেটার মাঝখানে কি কোনো কাটাছেঁড়া আছে, কাটাছেঁড়া নাই, কন্টিনিউয়াস জিনিসের যোগ করতে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে এখানে আমরা যে যোগফল বের করব সেটা কিসের মাধ্যমে বের করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করব। তাহলে আমি উপরের অংশটা এখন কিছুটা মুছি, হ্যাঁ। তাহলে এখন আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য কত হবে, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এই যে সরি ডিই সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখেন তো, ক্ষুদ্র ডিই কে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, টোটাল ই। তাহলে টোটাল ই বা লব্ধি প্রাবল্য ই ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ক্ষুদ্র ডিই, তাই না? তো ক্ষুদ্র ডিই সমান কি ছিল, সরি ক্ষুদ্র ডিই না, কোনটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিই সাইন থিটা উপাংশকে যোগ করতে হবে, তাই না? তাহলে ক্ষুদ্র ডিই সাইন থিটাকে ইন্টিগ্রেশন করতে হবে, বুঝা গেল? ক্ষুদ্র ডিই সাইন থিটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ডিই সাইন থিটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন কথা হইল যে আমরা এখানে মানটা বসাই দিই, ডিই মান কত, এই যে এখান থেকে পাইছিলাম না ডির মান, তাহলে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা, এখানে আর হবে না, আমাদের ব্যাসার্ধ তো এ ছিল, তাহলে উপরের এ নিচের এ এর সাথে কাটা যাবে, তাই না? উপরের একটা এ নিচের একটা এর সাথে কাটা যাবে, তাহলে ল্যামডা বাই এ থাকে, শুধু ল্যামডা বাই এ, সাথে কি থাকে, ল্যামডা বাই এ থাকে, সাথে থাকে হচ্ছে ডি থিটা, আর তার পাশে কি থাকে, সাইন থিটা। এখন আমরা এখানে কি বসাইতে হবে, লিমিট বসাইতে হবে। এখন দেখেন ডি এর পাশে যেটা থাকে লিমিট তার হবে ডি এক্স, যদি থাকতো তাহলে এক্স এর লিমিট হইতো। এখানে ডি থিটা আছে, ডি থিটা আছে, এবং থিটা ছাড়া এখানে আর কোনো ভেরিয়েবল নাই, সবাই চলক, এই যে এতটুকু চলক, ল্যামডা চলক, এ চলক, শুধু থিটাটা হচ্ছে ভেরিয়েবল। তাহলে থিটার মান এখন আমাদের লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত নিতে হবে। এখন আমাকে কতটুকু পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে চিন্তা করেন তো, এই পয়েন্ট থেকে পুরাটার জন্য ইন্টিগ্রেট করতে হবে না, এখান থেকে পুরোটার জন্য ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এইখানে এই লাইন বরাবর থিটার মান কত চিন্তা করেন তো, এই লাইন বরাবর থিটার মান কত, 0 ডিগ্রি না? এই লাইন বরাবর থিটার মান কত, 0 ডিগ্রি। থিটার মান আস্তে আস্তে বাড়তেছে, এই যে এখানে আসলো, থিটার মান কত ডিগ্রি, কত ডিগ্রি কোণ হয়েছে এখানে, এখানে কত ডিগ্রি কোণ হয়েছে আমার এই কালো রেখার সাথে আমার হাতের 90 ডিগ্রি, আরও 90 ডিগ্রি এই পাশে, তাই টোটাল কত হইলো 180 ডিগ্রি। এখান থেকে এই যে এতটুকু ঘুরলাম, টোটাল কত ডিগ্রি কোণ হইলো 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে রেডিয়ানে লিখলে পাই হয়, তাহলে 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? 0 থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা এই যে যন্ত্রণাযুক্ত যেসব জিনিস তাদেরকে বাইরে বের করে ফেলবো। 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই এ চলে আসলো বাহিরে, ভিতরে থাকে কি সাইন থিটা ডি থিটা। ওকে, চিত্র আমি যেটা আঁকাইছি এতটুকু আঁকাই দিবেন, যেরকম আমি আঁকাইছি এরকমই আঁকাই দিবেন। এখন এটা একটু আমাদেরকে, আচ্ছা এটা মুছি, নিচের অংশও মুছি, এগুলো আমাদের লাগবে না। এখন আমি এই বোর্ডে যা যা লিখে দিচ্ছি এগুলাই নোট, এগুলাই আপনার পরীক্ষায় লিখলেই হবে, বুঝছেন? এক্সট্রা কিছু লিখা লাগবে না। ওকে, এখন আসেন ই ইকুয়াল টু এই যে এটা। এখন তো আমরা উপরে থাকলো ল্যামডা 4 পাই এপসাইলন নট এ ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ইকুয়াল টু কি হয়, মাইনাস কস থিটা, তাই না? মাইনাস কস থিটা, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এ মাইনাস কস থিটার জায়গায় আপার লিমিট বসাইতে হবে কস পাই, ফর্মুলার মাইনাস, আর এখানে আছে আরেকটা মাইনাস হয়ে গেল প্লাস, আরেকবার বসাইতে হবে লোয়ার লিমিট কস 0। তাহলে এখান থেকে আসে ল্যামডা 4 পাই এপসাইলন নট এ, কস 180 ডিগ্রির মান কত, -1, মাইনাসে মাইনাসে +1,
প্লাস cos 0 ডিগ্রির মান 1, তাহলে টোটাল আসলো কত 2। তাহলে উপরে থাকে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এ, উপরের 2 এর সাথে নিচের 2 কাটা যাবে, তাহলে ফাইনাল আনসার আমরা কি পাবো, ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এ। ঠিক আছে, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য কোন বিন্দুতে, এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্য কোন বিন্দুতে, পি বিন্দুতে। দেখা যাচ্ছে আশা করি, এটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট এ। শেষ, অঙ্ক শেষ, বোঝা গেল তাই না? ভেরি গুড, এই আনসারটাও সঠিক, অঙ্ক আমরা সুন্দর করছি এবং সব কিছু বুঝছি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, অঙ্ক কিন্তু এতটুকু শেষ, প্রশ্ন শেষ। আমার একটা ক্ষুদ্র প্রশ্ন, তা হচ্ছে ডিই ইকুয়াল টু আমরা কি পাইছিলাম 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএল ডিভাইডেড বাই কি ছিল, ল্যামডা ডিএল ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা ছিল না? তো আমি যদি এখানে তো সব কিছু কনস্ট্যান্ট, সব কিছুকে যদি বাইরে নিয়ে আসি 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই এ স্কোয়ার, ভিতরে শুধু ডিএল থাকে, উভয়পক্ষে যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি মানে তো টোটাল ই, তাই না? ইন্টিগ্রেশন অফ ডিএল, ডিএল এর লিমিট কই থেকে কই নিব, ক্ষুদ্র দৈর্ঘ্যটা দেখেন, এল এর মান, ক্ষুদ্র দৈর্ঘ্যটা আমি এখানে নিতে পারি, এল এর মান কত 0, আবার পুরা পরিধি জুড়ে একটা বৃত্তের পরিধি কত হয় 2 পাই আর হয়, তো আমাদের ক্ষেত্রে কত হবে 2 পাই এ, তাই না? পরিধি কত হবে 2 পাই ইন্টু এ, তো আমাদের তো পুরা পরিধি নেই, আমাদের পরিধি হলো অর্ধেক, তাইলে 2 পাই এ কে অর্ধেক দিয়ে ভাগ করেন, তাহলে কত আসে পাই এ, অর্থাৎ এখান থেকে এতটুকু দৈর্ঘ্য হলো পাই এ। তার মানে এল এর মান 0 থেকে যদি পাই এ পর্যন্ত নেই, পুরা বৃত্তটা কাভার হয়। তাহলে আমি যদি লিমিট 0 থেকে পাই এ পর্যন্ত নেই, তাহলে দেখেন আনসার কি আসে, 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএল ইকুয়াল টু কী হবে, এল 0 থেকে পাই এ। তাহলে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই এ স্কোয়ার, এল এর জায়গায় লিখতে পারি পাই এ মাইনাস 0, তাহলে পাই এ মাইনাস 0 তো পাই এ থাকলো, তাহলে উপরে দেখেন পাই ল্যামডা এ, নিচে আছে 4 পাই এপসাইলন নট এ স্কোয়ার। উপরে উপরের একটা এর সাথে নিচের একটা এ কাটা যায় না, উপরের একটা এর সাথে নিচের একটা এ কাটা যায়, উপরের পায়ের সাথে নিচের পায়ে কাটা যায়, তাহলে আনসার কি থাকে, ল্যামডা বাই 4 এ এপসাইলন নট। এই আনসার আর এই আনসার কি সেম? অবভিয়াসলি নট, এই দুই আনসার সেম না। এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা হচ্ছে রং আনসার, বাট কোয়েশ্চন হচ্ছে হোয়াই। এটা আমাকে কমেন্টে জানাবেন আপনারা, যারা চিন্তা করতে পছন্দ করেন এটা চিন্তা করবেন যে কেন এটা দিয়ে আনসার হইল না, কেন এটা দিয়ে ভুল আনসার হইল, কোথায় সমস্যা আছে, কোন লাইনের মধ্যে আমি ভুল করছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এগুলো আবার লিখেন না পরীক্ষা, এগুলা কিছু না, আপনারা চিন্তা করিয়েন আর কি, এটা নিজেদের জন্য দিলাম, আমাকে কমেন্টে জানাইন কী অবস্থা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই প্রশ্নটা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।